আচ্ছা, আগের দিন তোমাদের ট্যাকটিক চলন আর টপিক চলন পর্যন্ত হয়েছিল তো। আচ্ছা, এবারে আজকে ন্যাস্টিক চলন পড়ি, ঠিক আছে। ন্যাস্টিক চলন কি আগের দিন একটু আদ্রু বলেছিলাম। আচ্ছা, তোমাদের বলে রাখি, যারা এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই এর আগের ক্লাসটা দেখে এসে তারপর এই ক্লাসটা করো, নয়তো এই ক্লাসটা বুঝতে একটু অসুবিধা হবে। আগের ক্লাস অলরেডি হয়ে গেছে, সেই জীবনবিজ্ঞানে ওই ক্লাসটা করে এসে তারপর এই ক্লাসটা করো। হ্যাঁ, আচ্ছা চলো, ন্যাস্টিক চলন কি? উদ্ভিদের যে চলন, আগে বলো ট্যাকটিক আর ট্রপিক কি ছিল আগে বলো, তারপর ন্যাস্টিক বলবে। ট্যাকটিক কি ছিল? সামগ্রিক চলন ছিল, তাই তো। উদ্ভিদ অঙ্গের চলনটা সামগ্রিক চলন ছিল, তাই তো। আর ট্রপিক চলন কি ছিল? যে কোনো উদ্দীপকের প্রভাবে যদি যে কোনো উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে চলন হচ্ছিল, তাই তো। আর অবশ্যই এটা কি বক্র চলন না সামগ্রিক চলন? ট্রপিক চলন বক্র চলন না সামগ্রিক চলন? অবশ্যই বক্র চলন। আচ্ছা, এখানে ন্যাস্টিক চলনের ক্ষেত্রে কি বলবো? ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতা অনুসারে, গতিপথ অনুসারে কিন্তু হবে না, ঠিক আছে। কোনো উদ্দীপকের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে বলবো ন্যাস্টিক চলন, ঠিক আছে। একই রকম ভাবে আগের দিন কি পড়েছিলে? ট্রপিক চলনে কি পড়েছিলে? উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে বক্র চলন হয়েছিল তাকে ট্রপিক চলন বলছিল। আর এখানে কি বলবে? ন্যাস্টিক চলন কাকে বলবে উদ্দীপকের কোন বহিস্থ উদ্দীপক বা অভ্যন্তরীণ উদ্দীপকের তীব্রতা অনুসারে, এখানে গতিপথ হবে না, তীব্রতা অনুসারে, মানে কম না বেশি, সেই উদ্দীপকের প্রভাবটা, আলো যদি থাকে তাহলে আলোর প্রভাবটা বেশি না কম, যদি জল থাকে তাহলে জল বেশি না কম, যদি রাসায়নিক পদার্থ থাকে তাহলে সেটা বেশি না কম। তাহলে এই হ্রাস বৃদ্ধির উপরে নির্ভর করে, মানে কোনো উদ্দীপকের তীব্রতা কতটা তার উপরে ডিপেন্ড করে উদ্ভিদ অঙ্গের যে বক্রচলন ঘটে তাকে কি বলবো? ন্যাস্টিক চলন, ঠিক আছে। একই রকম ভাবে আগের দিন যেরকম পড়েছিলাম সেরকম একই রকমই ন্যাস্টিক চলনকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমে আছে ফটোন্যাস্টিক, খাতা পেন বের করবে। ফটোন্যাস্টিক। দুয়ে আছে কি? থার্মোন্যাস্টিক। তিনে আছে সিসমোন্যাস্টিক। চার নম্বরে আছে কেমোন্যাস্টিক। এবার তোমরা নিজেরাই বলতে পারবে, বলো, লিখবে বাড়ি, আগে বোঝো, নিজেরাই বলতে পারবে, বলো। ফটোন্যাস্টিক, ফটো কথার অর্থ কি? আগের দিন বলেছিলাম, মিস বাবু, ফটো কথার অর্থ কি? ফটো কথার অর্থ হচ্ছে এখানে আলো। তাহলে এখানে আলো উদ্দীপকের তীব্রতা অনুসারে, মানে আলোকের তীব্রতা অনুসারে উদ্ভিদের যে চলন হয় তাকে কি বলবো? ফটোন্যাস্টিক চলন। উদাহরণ কি হবে? উদাহরণ হবে পদ্ম বা সূর্যমুখী। আমরা দেখেছি সূর্যমুখী সকাল হলে ওইদিকে মুখ, আবার বিকেল হলে এদিকে মুখ, পূর্ব পশ্চিম এই করে, তাই তো। তাহলে ফটোন্যাস্টিক কথার অর্থ কি? আলোর তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের যে চলন হয়, মানে যেসব উদ্ভিদের চলন আলোর তীব্রতা অনুসারে ডিপেন্ড করে হয়। কারা উদাহরণ কি হবে? পদ্ম হবে, আর কি হবে বললাম? সূর্যমুখী। এখানে লিখে দিই, পদ্ম, সূর্যমুখী। আচ্ছা, থার্মো কথার অর্থ কি? তাপের উপর, মানে এই যে উদ্দীপকটা অবশ্যই তাপ থাকবে, সেই তাপটা বেশি নাকি কম তার উপর ডিপেন্ড করে যখন উদ্ভিদের চলন হবে তখন তাকে কি বলবো? থার্মোন্যাস্টিক। উদাহরণ কি হবে? টিউলিপ ফুল, টিউলিপ ফুল। এরা যখন তাপ বেশি থাকে তখন ফোটে, যখন তাপ কমে যায় তখন হচ্ছে এরা আবার বন্ধ হয়ে যায়। আচ্ছা, সিসমোন্যাস্টিক মানে যেটা হচ্ছে আমরা লজ্জাবতী দেখেছি, হাতে স্পর্শ করলেই একদম পাতা মুদে যায়, তাই তো। তার মানে কি? যদি কোনো উদ্ভিদ অঙ্গের কোনো চলন যখন স্পর্শ, কোনো কম্পন এইসবের জন্য হবে, এইসবের তীব্রতা অনুসারে হবে, তখন তাকে কি বলবো? সিসমোন্যাস্টিক। উদাহরণ কি বললাম? লজ্জাবতী হলো। কেমো কথার অর্থ কি? আগে বলেছিলাম রাসায়নিক পদার্থ বলেছিলাম, তাই না? আর লিখছি না, রাসায়নিক পদার্থ। তাহলে একই রকমই সংজ্ঞা, একই রকমই থাকবে। তাহলে কেমোন্যাস্টিক চলন কাকে বলো? নিজেরাই বলো। উদ্দীপকটা কে থাকবে? রাসায়নিক পদার্থ। তার তীব্রতা অনুসারে উদ্ভিদের যে, মানে যেসব উদ্ভিদের চলন হয় তাদের বলবো কেমোন্যাস্টিক। উদাহরণ কি হবে? সূর্য শিশির। সূর্য শিশির হচ্ছে এটা এমন একটা গাছ, এদের ফুলের মধ্যে কিছু কেমিক্যাল থাকে, আর যখন পতঙ্গরা আসে ওর মধ্যে আকৃষ্ট হয়ে যায়,
ঠিক আছে, আরো উদাহরণ হবে যেমন কলসপত্রী। কলসপত্রী, হ্যাঁ কলসপত্রী, কলসপত্রী তো আগে শুনেছো। কলসপত্রী কি করে? এর পাতায় কি আছে? এই পাতায় এরকম একটা কলসির মতো ঢাকনা আছে, তো এই পাতায় কলসির মতো একটা ঢাকনা আছে। সেই ঢাকনাতে কি করে? ওই ঢাকনাতে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়, ওই মানে ওই যে কলসির মতো যে অংশটা, কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়। সেই রাসায়নিক পদার্থের জন্য সেই কারা আকৃষ্ট হয়? পতঙ্গরা আকৃষ্ট হয়। তাহলে এটা একটা কেমোন্যাস্টিক চলনের উদাহরণ হলো। তাহলে কেমোন্যাস্টিক চলনের উদাহরণ কি কি পড়বে? সূর্য শিশির আর হলো কলসপত্রী। তাহলে এখানেই কিন্তু তোমাদের যে লিখবে, তো এখানেই তোমাদের কিন্তু উদ্ভিদের যে চলন ছিল সেই চলনটা কমপ্লিট হলো, মানে ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক এখানে কমপ্লিট হলো। আচ্ছা, এবার হচ্ছে আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করি। এই চ্যাপ্টারটা তো শেষ হয়ে গেল, চ্যাপ্টার নয়, এই যে তোমার চলনের পার্টটা শেষ হলো। এবার আমরা পড়বো হরমোনের চ্যাপ্টার, হরমোনের পার্টটা পড়বো। আচ্ছা, হরমোন কি বলি দেখো, প্রাণীদের ক্ষেত্রে সে পরে আসছে, একটু উদ্ভিদের ক্ষেত্রে বলি। উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের আমাদের যেরকম কোনো কিছু জিনিস মানে ইয়ে করার জন্য, কোনো কিছু জিনিস চেনার জন্য বা বোঝার জন্য আমাদের চোখ, নাক, কান, মুখ আছে, তো বুঝতে পারি তো যে আলো কি বা বাইরের পরিবেশের সঙ্গে কন্টাক্ট রাখতে পারি। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি উদ্ভিদের নাক, চোখ, মুখ এসব আছে? নেই তো। তাও কিন্তু তারা যে কোনো পরিবেশের উদ্দীপক, এটা আগে যেমন পড়ে আসলাম, সেটা আলো হতে পারে, কোনো তাপ হতে পারে, জল হতে পারে, কোনো রাসায়নিক পদার্থ হতে পারে, এইসবের উপর, এইসবের জন্য সাড়া দেয়। সাড়া দেয় তো উদ্ভিদ, বললাম তো। তাহলে সাড়া দিতে পারে। কি হয় এখানে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদ বা প্রাণী যে কোনো জীবের ক্ষেত্রে তাদের দেহের কিছু গ্রন্থি আছে। উদ্ভিদের ক্ষেত্রে তো আর গ্রন্থি নেই, ভালো করে শুনবে। উদ্ভিদের ক্ষেত্রে তো আর গ্রন্থি নেই, উদ্ভিদের ক্ষেত্রে আবার কিছু মানে ভাজক কলা এরকম আছে। তো কিছু জায়গা থেকে একটা জৈব রাসায়নিক খরিত হয়, যেটা কিনা ওই জীবদেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে সাহায্য করে। কি বললাম? কিছু জৈব রাসায়নিক পদার্থ যেগুলো জীবদেহ থেকে খরিত হয়, যদি সেটা প্রাণী হয় তাহলে কিছু গ্রন্থি থেকে খরিত হয়, আর যদি সেটা উদ্ভিদ হয় তাহলে উদ্ভিদের কিছু ভাজক কলা এইসব থেকে খরিত হয়। তাহলে এই জায়গা থেকে খরিত হয়ে ওরা কি করে? ওরা ওদের মানে ওই জীবদেহের কিছু কাজ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি? হরমোন বলি। হরমোন বলে জানবো। তাহলে তোমাকে যদি বলা হয় যে হরমোন কাকে বলা হয়, তাহলে হরমোনের ওভারঅল সংজ্ঞা দিতে গিয়ে বলবে যে হরমোন এমন একটা এটা এমন একটা জৈব রাসায়নিক পদার্থ যেটা যেটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, বা উদ্ভিদের ক্ষেত্রে তো বললাম অন্তঃক্ষরা গ্রন্থি বলে তো কিছু নেই। তাহলে এইসব গ্রন্থি থেকে খরিত হয়ে এরা দূরে কোথাও বাহিত হয়। ঠিক আছে, এরা কি হয়? দূরে কোথাও বাহিত হয়। বাহিত হয়ে গিয়ে যে আমাদের দেহের বা জীবদেহের যে কোনো কাজ নিয়ন্ত্রণে সাহায্য করে। ঠিক আছে, আর কাজের পরে কি হয়? ধ্বংস হয়ে যায়। তাদেরকে আমরা হরমোন বলি। আচ্ছা, এখানে আমি একটা টার্ম বললাম, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এই জায়গায় মানে হরমোন পড়তে গেলে, যখন প্রাণী হরমোন যখন পড়তে যাবে, তখন এই দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে মনে আছে? পড়েছো ওখানে, বলো কাকে বলে? অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি, এই দুটো গ্রন্থির নাম আছে। অন্তঃক্ষরা কারা? অন্তঃক্ষরা হচ্ছে আমাদের দেহে এমন কিছু গ্রন্থি আছে যাদের গ্রন্থিরা কি করে? ক্ষরণ কার্যের সঙ্গে যুক্ত। তো তাহলে এরা এমন কিছু, এরা যে জিনিসগুলো ক্ষরণ করে সেগুলো হচ্ছে ডিরেক্ট রক্তবাহে মেশে, কোনো নালী টালি পথ কিছু নেই, ডিরেক্ট গিয়ে রক্তবাহে যদি মেশে তখন তাকে বলবো অন্তঃক্ষরা গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলবো? বহিঃক্ষরা গ্রন্থি কারা? যাদের ক্ষরণ পদার্থগুলো কোনোটা নালী পথে গিয়ে রক্তে মিশছে। হলো। বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি পড়েছো? পরিপাকে পড়েছো, বলো। আমাদের যকৃৎ হতে পারে, পাকস্থলী হতে পারে, লালা গ্রন্থি হতে পারে, এগুলো বহিঃক্ষরা। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি? পিটুইটারি, হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল, এগুলো। ঠিক আছে, তো এখানে আমরা মোটামুটি উদ্ভিদ হরমোন বলবো। উদ্ভিদ হরমোন পড়ার আগে আরো কিছু জিনিস বলে রাখি। হরমোন কথাটা প্রথম কে আবিষ্কার করলেন, মানে প্রথম কে বললেন হরমোন কথাটা? হরমোন কথা যে বিজ্ঞানী প্রথম বলেছেন, প্রথম প্রবর্তন করেন, তার নাম হচ্ছে বেলিস এবং স্টার্লিং। নাম কি? বেলিস ও স্টার্লিং। হলো। আর হরমোন কথাটা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে হরমাও শব্দ থেকে। হরমাও শব্দ থেকে। এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে। আর তো হাসি পাচ্ছে কেন? হরমোন কথা বলতে গিয়ে তো হাসি পাচ্ছে কেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে হরমোন কাকে বলে বললাম? একটা তোমার নর্মাল সংজ্ঞা দিতে গিয়ে তুমি কি বলবে? এটা কি একটা জৈব রাসায়নিক পদার্থ? তাহলে কি লিখবে? এটা জৈব রাসায়নিক পদার্থ। যা কোথা থেকে খরিত হয়? যদি প্রাণী দেহে হয় তাহলে সেটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, তাই তো?
খরা গ্রন্থি থেকে খরিত হয়। খরিত হয়ে কি হয়, দেহে জীবদেহে যেখান থেকে খরিত হয় সেখানে কাজ করে না। যেমন আমরা শুনেছি যে পিটুইটারি, এইটা পড়ে এসছে একটু হলে, এইটা পড়ে এসেছিল যে পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়ে কিছু হরমোন খরিত হয়ে অন্য কোথাও গিয়ে বাহিত হয়ে কাজ করে। যেমন পিটুইটারি থেকে খরিত হচ্ছে গিয়ে তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডে গিয়ে কাজ করছে বা অন্য কোথাও গিয়ে কাজ করছে, ঠিক আছে, যেমন থাইরয়েডে এসে কাজ করছে, আমরা পড়বো আস্তে আস্তে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেমন ক্ষরণ হচ্ছে, ক্ষরণ হয়ে কোথায় যায়, দেহের অন্য কোথাও গিয়ে অন্য কোথাও বাহিত হয়। দেহে মানে যেখান থেকে ক্ষরণ হলো সেখানে 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 কোনো কাজ করে না, অন্য জায়গায় বাহিত হয়, অন্য কোথাও বাহিত হয়, কোথাও বাহিত হয় হয়ে কি করে, জীবদেহের বিভিন্ন কাজ সম্পাদন করে। কি করে, বিভিন্ন কাজ সম্পাদন করে। আর কি হবে, কাজের পরে কিন্তু ধ্বংস হয়ে যাবে, কাজের পরে ধ্বংস হয়ে যাবে। তাহলে সংজ্ঞা দিতে গিয়ে কি বলবে, এই 5টা পয়েন্ট মনে রাখলেই সংজ্ঞা দিতে পারবে। তাহলে হরমোন কাকে বলে, যেসব জৈব রাসায়নিক পদার্থ কিছু কোষ বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়ে দেহের অন্য কোথাও গিয়ে বাহিত হয়ে দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে এবং কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয়, সেই সব জৈব রাসায়নিক পদার্থগুলোকে কি বলা হয়, হরমোন বলে। এবার হ্যাঁ লিখে নাও, চলো। আচ্ছা, তাহলে কি জানলাম, হরমোন কি করে, হরমোন একটা জায়গা থেকে খরিত হয়ে অন্য জায়গায় বাহিত হয়ে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে জীবদেহের। তাহলে ক্লাসে আছি, বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে কি হবে, পরে বলছি, রেকর্ড হচ্ছে। তাহলে হরমোনের কাজই হচ্ছে কোনো একটা বার্তা নিয়ে কোনো কোষে কোষে বার্তা পৌঁছে দেওয়া, ঠিক আছে। তাহলে হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয় বা কেমিক্যাল মেসেঞ্জার। কেন বলা হয়, হরমোন একটা জায়গা থেকে খরিত হয়ে একটা বার্তা প্রেরণ করে। আস্তে আস্তে পড়লে বুঝতে পারবো যে কি কি বার্তা প্রেরণ করে, উদাহরণ না দিলে বুঝতে পারবে না। তো যখন প্রাণী হরমোন বা উদ্ভিদ হরমোন পড়লে আমরা বুঝতে পারবো যে এরা একটা বার্তা প্রেরণ করে নিয়ে যায়। তুমি যদি কোনো কাজ করবে, হ্যাঁ বিভিন্ন হরমোনের বিভিন্ন কাজ আছে, আর এরা একটা নির্দিষ্ট কাজ, প্রত্যেকটা হরমোনের একটা আলাদা আলাদা কাজ আছে, আর তারা সবসময় যে ক্ষরণ হচ্ছে তা নয়। যখন তোমার এই কাজটা করার বা যখন কোনো জীবের কোনো কাজ করার উদ্বেগ হবে সেই সময় কিন্তু এটা ক্ষরণ হয়, তার আগে হয় না। হলো, তার মানে কি করে, হরমোনের কাজই হচ্ছে কোষে কোষে কিছু বার্তা প্রেরণ করে দেওয়া। আর যেহেতু এটা একটা জৈব রাসায়নিক পদার্থ, তাই একে কি বলা হয়, হরমোনকে কি বলা হয়, কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক সমন্বয় বলা হয়। পরীক্ষায় আসে 2 নম্বরের। হলো, আর আরেকটা জিনিস আছে, সেটা হলো প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি, সিক্রেটিন। লিখে নাও, প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে সিক্রেটিন। আরেকটা লিখে নাও যে কেমিক্যাল মেসেঞ্জার কেন বলা হয় হরমোনকে। আচ্ছা, সিক্রেটিন হয়েছে। তোমরা যারা ফোনের ওপরে রয়েছে তারা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাস করতে বসবে। যা বোর্ডে করানো হচ্ছে সেগুলো কিন্তু খাতা কলমে অবশ্যই করে লিখবে, না হলে কিছু মনে থাকবে না। আচ্ছা চলো, এইবারে আমরা শুরু করি উদ্ভিদ হরমোন। উদ্ভিদের হরমোন আছে, প্রাণীদেরও আছে। প্রাণীর হরমোন আমরা পরে পড়বো, উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে পড়ি। উদ্ভিদ হরমোন কয়েকটা নাম বলে দিই। উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে 1 নম্বরে অক্সিন, কি বললাম, অক্সিন। 2 নম্বরে আছে জিব্বেরেলিন, জিব্বেরেলিন। 3 নম্বরে আছে সাইটোকাইনিন, তাড়াতাড়ি লেখো, সাইটোকাইনিন। ইথিলিন, ইথিলিন। 5 আছে অ্যাবসাইসিক অ্যাসিড, জিব্বেরেলিন অ্যাসিড, হ্যাঁ অ্যাসিড। হ্যালো, আচ্ছা এই টোটাল এই 5টা উদ্ভিদ হরমোন হয়, আরো হয়, তা পড়তে হবে তোমাদের এই 5টার ডিটেলস। হয়েছে? চলো এবার এই 5টা হরমোনের 5টা উদ্ভিদ হরমোনের ডিটেলস তোমাদের পড়তে হবে। আজকের পড়ার বিষয় হবে অক্সিন। কেমন? ডাস্টারটা কই গেল? চলো আজকের পড়ার বিষয় হচ্ছে অক্সিন। প্রথমে দেখি এই অক্সিন উদ্ভিদের কোথা থেকে খরিত হয়। উদ্ভিদের যত
জায়গাগুলো, যে যে জায়গাগুলো থেকে উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানে উদ্ভিদের বৃদ্ধিপ্রাপ্ত অংশগুলো থেকেই অক্সিন ক্ষরণ হয়। যেমন মনে করো কাণ্ডের অগ্রভাগ, কোনো পাতার অগ্রভাগ হতে পারে, হলো মানে যে যে জায়গাগুলো থেকে উদ্ভিদের যে যে জায়গাগুলো থেকে উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়, কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, পাতার অগ্রভাগ, এই জায়গাগুলো থেকে কি ক্ষরণ হয়? অক্সিন ক্ষরণ হয়। তাহলে অক্সিজেনের উৎস কি কি বললাম, আর লিখলাম না। তাহলে হ্যাঁ, অক্সিজেনের উৎস কি লিখলাম, কি বললাম, সেটা হচ্ছে অগ্রস্ত ভাজক কলা। অগ্রস্ত ভাজক কলা থেকে ক্ষরিত হতে পারে, পাতার অগ্রভাগ থেকে ক্ষরণ হতে পারে। ভাজক কলা কোথায় থাকে? কোথায় থাকে? পাতার উপরে। কোথায় থাকে? 9-এ পড়ে এসছো। যে যে জায়গাগুলো থেকে উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই বৃদ্ধিপ্রাপ্ত জায়গাতেই ভাজক কলা থাকার জন্যই বৃদ্ধি পায়। আমরা পড়েছিলাম তো, ভাজক কলা বৃদ্ধি পেতে পারে, বিভাজন হতে পারে, বিভাজন হতে পারে, বৃদ্ধি পেতে পারে, এই কথাটা ভুল, বিভাজন হতে পারে, তাই তো। কিন্তু স্থায়ী কলা বিভাজন হতে পারে না, এটা পড়ে এসেছি আমরা। তো যাই হোক, তাহলে অক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? তাহলে বললাম উদ্ভিদের অগ্রস্ত ভাজক কলা হতে পারে বা পাতার অগ্রভাগ হতে পারে, হলো। আচ্ছা, এর কি কি উপাদান আছে দেখবো। এর হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন, এই 4টে উপাদান নিয়ে গঠিত, হলো। আর কি এর রাসায়নিক নাম কি? এটা পরীক্ষায় আসে। এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA নামে পরিচিত, হলো। আচ্ছা, তাহলে কি কি বললাম? অক্সিজেনের উৎস কোথা থেকে হয়? আচ্ছা, অক্সিজেনের উপাদান কি? এই উপাদানগুলো আছে। আচ্ছা, অবশ্যই এটা রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড বলা হয়ে গেছে, তার মানে এটা কিন্তু অ্যাসিডিক। তাহলে এই হরমোনটা কি? অ্যাসিডিক। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমরা পড়বো কিন্তু অক্সিজেনের কাজ। অক্সিজেন কি কি কাজ করে, তোমরা যারা আছো তারা লিখে নেবে, লিখে নাও, চটপট লেখো। আচ্ছা, এবার পড়বো যে অক্সিজেনের কাজ। অক্সিজেনের প্রধান যে কাজগুলো, সেই কাজগুলো নিয়ে আমরা আগে আলোচনা করি, তারপর তো এমনি কাজগুলো বলবো। কি করে? অক্সিজেন অগ্রস্ত প্রকটতা ঘটায়। অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত প্রকটতা কি? অক্সিজেন কোথা থেকে ক্ষরণ হয় বললাম, বলো। অক্সিজেন কোথা থেকে ক্ষরণ হয় বললাম? উদ্ভিদের অগ্রভাগ থেকে, তাই তো, উদ্ভিদের অগ্রভাগ থেকে ক্ষরণ হয়। তাহলে এই উদ্ভিদের অগ্রভাগ থেকে ক্ষরিত হয়ে এর নিচের দিকে নামতে শুরু করে, মানে একদম উদ্ভিদের যে অগ্রমুকুল আছে, সেই অগ্রমুকুল থেকে অক্সিজেন ক্ষরিত হয়ে ওর কাজই হচ্ছে নিম্নমুখে পরিবাহিত হওয়া। তাহলে এই গাছটা যখন বাড়লো, এর তো কাক্ষিক মুকুল আছে, এরকম আছে তো, যে যে জায়গাগুলোতে পর্ব মধ্যে পড়েছিলাম তো, যেখানে যে পর্বগুলো থাকে, এই যে এই পর্বগুলো থেকে তো মুকুল বের হয় তো, দেখেছি তো। তাহলে এ কি করে? অক্সিন হরমোন কি করে? যেটা তোমার ভ্রূণমূল, বা ভ্রূণমূল নয়, যেটা হচ্ছে অগ্রভাগ থেকে ক্ষরিত হয়ে ওর নিচের দিকে নামতে থাকে। আর কি করে? এখান থেকে যে কাক্ষিক মুকুলগুলো বাড়ানোর কথা ছিল, তাদেরকে এসে বাধা দেয়। মানে কি হলো ব্যাপারটা? যদি এরকম হয়, কোনো গাছের এরকম গাছটা লম্বায় বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার অগ্রমুকুল থেকে অবশ্যই অক্সিন ক্ষরণ হচ্ছে। তাহলে অক্সিন কি করে? নিচের দিকে পরিবাহিত হয়ে কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে, বা এটাকে কাক্ষিক মুকুলও বলা যেতে পারে, পার্শ্বীয় মুকুলও বলা হয়, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। তোমরা হচ্ছে দেখে থাকবে, যখন হচ্ছে আমরা ফুল চারা লাগাই, এখন গাঁদা চাষ করো তো, যখন দেখবে যে তুমি কারোর বাড়ি থেকে একটা সুন্দর মতো গাঁদা গাছ, মানে গাছের ডাল এনে রেখেছো, হ্যাঁ। এবার সে যখন দেখছো যে লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, তখন তোমার কাজ কি হয়? তুমি কি করো? কাঁচি দিয়ে তার মাথাটাই শুধু কেটে দাও, তাই তো। কেটে দিলে কি হয়? গাছটা কি হয়? গাছটা গোল আকার ধারণ করে। তো সেই যে লম্বায় বেড়ে যাচ্ছিল, সে আর লম্বায় বাড়ে না, এবার সে গোল আকার ধারণ করে। তাহলে কি হয় ব্যাপারটা? যখন এরকম লম্বায় বাড়ছিল, তার মানে কি এই উপরিভাগ থেকে, মানে এই গাছটার উপরিভাগ থেকে অক্সিজেন ক্ষরণ হচ্ছিল। আর ওই অক্সিজেন কি করছে? নিচের দিকে এসে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করছিল, পার্শ্বীয় মুকুলকে বাড়তে দিচ্ছিল না, হলো। এবার তুমি যখন এখান থেকে কেটে দিয়ে এটাকে উড়িয়ে দিলে, অগ্রমুকুল পুরো কেটে দিয়েছো, তার মানে কি এখন অক্সিজেন ক্ষরণ হচ্ছে না? অক্সিজেন ক্ষরণ না হওয়ার জন্য এই জায়গা থেকে কি হচ্ছে? পাশের যে গাছের যে পর্বগুলো আছে, সেই পর্বগুলো থেকে পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুল বৃদ্ধি পেতে শুরু করেছে, যার কারণে গাছটা কিন্তু গম্বুজ আকার ধারণ করে। বোঝা গেল? তাহলে এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় অগ্রস্ত প্রকটতা, হলো। এই অগ্রস্ত প্রকটতা কি? হ্যাঁ, আসো।
ওই অগ্রস্ত প্রকটতা কি এটাকে আলাদাভাবে তোমাকে 2 নম্বরে পরীক্ষায় দেবে, ঠিক আছে। এবার চলো অক্সি হরমোন আর কি করে 2 নম্বর, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কি করে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কেমন করে? আমরা এটা জানি, যখন সবাই ছোলা খেয়েছো তো, ছোলা ভিজিয়ে অঙ্কুরিত ছোলা খেয়েছো? যখন অঙ্কুরিত ছোলা যখন মানে অঙ্কুর বেরোয়, ছোলার যখন অঙ্কুর বেরোয়, যে কোনো বীজের যখন অঙ্কুর বের হয় তখন কিন্তু আমরা দুটো জিনিস দেখি, বীজ থেকে দুটো জিনিস বের হয়, হয়তো একটা উপরের দিকে ভ্রূণ মুকুল তৈরি করবে, একটা নিচের দিকে গিয়ে ভ্রূণ মূল তৈরি করবে, তাই তো। আর এইটাকে যদি আমি একটুখানি বড় করে আঁকি, এই যদি একটু বড় করে আঁকি, কি হয় ব্যাপারটা, যখন ভ্রূণ এই ভ্রূণ অবস্থায় থাকে তখন কি হয়, অক্সিনের একটা কাজ হচ্ছে যেদিক থেকে আলো আসে আলোর বিপরীতে অক্সিজেন সঞ্চয় হয়। কি বললাম? অক্সিজেনের একটা বৈশিষ্ট্য হলো অক্সিজেন কি করে, আলোর বিপরীতে সঞ্চয়। তার মানে কি, যেদিক থেকে আলো আসে অক্সিজেন কি করে, তার বিপরীতে সঞ্চিত হয়। দেখো ভালো করে বুঝবে কিন্তু, এটা তার বিপরীতে সঞ্চয় করে দাও অক্সিজেনকে, অক্সিজেনকে। অক্সিজেন সঞ্চয় হয়ে গেল, তার মানে দেখো উপরটা আমি পুরো ফাঁকা রেখেছি, কারণ এই দিক থেকে আলো আসছে, তাহলে আলোর বিপরীতে অক্সিজেন সঞ্চিত হয়, তাই হলো। এইবারে দুটো জিনিস হবে, একটা হচ্ছে মূলের ক্ষেত্রে আর একটা হচ্ছে মুকুলের ক্ষেত্রে। মুকুলের ক্ষেত্রে কি হবে, মুকুলের ক্ষেত্রে যেদিক থেকে মানে যে জায়গা থেকে মুকুল হবে সেই জায়গাটার যেদিকে অক্সিজেনের ঘনত্ব বেশি, কোন দিকে অক্সিজেনের ঘনত্ব বেশি, এই দিক নাকি এই দিক? আমি 1 আর 2 লিখছি, এখানে 1 লিখছি আর এখানে 2 লিখছি, উপরেরটা 2 আর নিচেরটা 1। বলো কোন জায়গায় অক্সিজেনের ঘনত্ব বেশি? এই যে 1-এ। তাহলে যেখানে অক্সিজেনের ঘনত্ব বেশি, যদি সেটা ভ্রূণ মুকুল হয়, তাহলে কি হবে, অক্সিজেনের ঘনত্ব বেশির দিক থেকে কোষ বিভাজনটা বেশি হতে থাকে অক্সিজেনের প্রভাবে। মানে মুকুলের ক্ষেত্রে ভালো করে বুঝবে, মুকুলের ক্ষেত্রে অক্সিজেনের ঘনত্ব যেদিকে বেশি সেই দিকে কোষ বিভাজনটা বেশি হয় তার বিপরীত দিকের তুলনায়। মানে এইদিকে অক্সিজেনের ঘনত্ব কম, তো এইদিকে অক্সিজেনের ঘনত্ব বেশি। তাহলে কন্ডিশন কি বললাম, মুকুলের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের ঘনত্ব যেদিকে বেশি আছে সেই দিকের কোষ বিভাজনটা বেশি হয় উপরের দিকের তুলনায়। আমি বারবার এরকম করে হাতটা উপরের দিকে নিয়ে যাচ্ছি, এদিকে বেঁকে যাচ্ছে, কারণ কি, যখন এইদিকে একসঙ্গেই তো চলছিল কোষ বিভাজন, তাই তো। এবার দেখা যাচ্ছে যে এই যেদিকে অক্সিজেন বেশি সেই দিকের কোষ বিভাজনটা আগে ওই যে বিপরীত দিকের তুলনায় দ্রুত হচ্ছে, তাহলে কি হবে, এই জায়গাটা উপরের দিকে বেঁকে যাবে না, এরকম বেঁকে যাবে তো, যার কারণে এখান থেকে কিন্তু মুকুলটা উপরের দিকে ওঠে। একই রকম ভাবে তাহলে মুকুলের ক্ষেত্রে কি বললাম, মুকুলের ক্ষেত্রে বললাম যে যেদিকে অক্সিজেন আছে, মানে অক্সিজেনের ঘনত্ব যেদিকে বেশি সেদিকের কোষ বিভাজনটা বেশি হয়, সেদিকের বিভাজন বেশি হয়। তার মানে আমি কি বলতে পারি, যে মুকুলের ক্ষেত্রে বেশি ঘনত্বের অক্সিজেনের দিকটা বেশি কার্যকরী, বেশি ঘনত্বের অক্সিজেনের দিকটা মুকুলের ক্ষেত্রে বেশি কার্যকরী। মূলের ক্ষেত্রে তার উল্টোটা হবে। মূলের ক্ষেত্রে কি হবে, মূলের ক্ষেত্রে হচ্ছে যেদিকে অক্সিজেনের ঘনত্ব বেশি সেই দিকের কোষ বেশি বিভাজন হবে না। কোন দিকের বিভাজন হবে, যেদিকে অক্সিজেন নেই, মানে অক্সিজেন নেই মানে কি, অক্সিজেনের ঘনত্ব যেদিকে কম। তাহলে বলো অক্সিজেনের ঘনত্ব যে এইদিকে কম, তো এখানেও লেখো এখানে 2 আর এখানে 1, তাহলে কোন জায়গাটার অক্সিজেনের ঘনত্বটা কম, 2-এ। তাহলে এই দিকটার কোষ এদিকের তুলনায় মানে 1-এর তুলনায় 2-এর দিকের কোষের মানে বেশি বিভাজন হতে শুরু করবে। তার মানে কি হবে, এই দিকটা এই নিচের দিকে নেমে আসবে, হ্যাঁ কি না, নিচের দিকে নেমে আসবে তো, যার কারণে কিন্তু মূলটা নিচের দিকে যেতে পারে আর মুকুলটা উপরের দিকে যেতে পারে। বোঝা গেল না যায়নি, নাকি আবার বলবো? বোঝা গেছে তো। তাহলে মুকুলটা উপরের দিকে যাচ্ছে, মূলটা যে এদিকে যাচ্ছে, এটাও তো একটা উদ্ভিদের চলন। এটা কোন প্রকার চলন, ট্যাকটিক, ট্রপিক নাকি ন্যাস্টিক? ট্রপিক চলন। মানে এই যে উদ্ভিদের মুকুল আর মূলটা হচ্ছে, এটা অক্সিজেনের জন্যই হচ্ছে। তাহলে অক্সিজেন কি করছে, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে। বোঝা গেল না যায়নি? ঠিক আছে, চলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, যেদিকে, তাহলে বলো আমার সাথেই বলো, যেদিকে মুকুল হবে, মুকুলটা কোন দিকে, অক্সিজেনের ঘনত্ব বেশির দিকে বেশি কার্যকরী হয় নাকি কম ঘনত্বের অক্সিজেনে বেশি কার্যকরী হয়? বেশি ঘনত্বের অক্সিজেনে। আর মূল কোথায় কার্যকরী হয় বেশি, সেটা হচ্ছে কম ঘনত্বের অক্সিজেনে কার্যকরী হয়।
আরেকটা কাজ হচ্ছে, মেন কাজ, সেটা হচ্ছে মোচন নিয়ন্ত্রণ করে অক্সিন। মোচন নিয়ন্ত্রণ কি করে? 3 নম্বরে বললাম, মোচন নিয়ন্ত্রণ করে। কেমন? আমরা দেখি তো, যখন দেখবে আম গাছের মুকুল আসে বা কোনো যে কোনো ফলধারী যে গাছগুলো, সেগুলো যখন মুকুল আসে দেখবে ঝরে পড়ছে, বা হয়তো মুকুল থেকে ছোট ছোট ফলগুলো হলো, সেই ফলগুলোই হয়তো ঝরে পড়ছে, এরকম হয়তো। তখন দেখি কিছু স্প্রে করে দিচ্ছে বাবা বা যে চাষি যারা চাষবাস করেন আর কি, কিছু স্প্রে করে। তো কি হয় এক্ষেত্রে? কি হয়, বা মনে করো কোনো গাছের পাতা ঝরে পড়তে পারে, কোনো গাছের ফুল, কোনো গাছের ছোট ছোট ফল ঝরে পড়তেই পারে। কি হয়? ঝরে পড়া মানে, হ্যাঁ পড়েই তো, ওই ঝরে পড়াকে বলা হয় ভালো কথায় মোচন। হলো? এবার ঝরে পড়ে কেন? আমরা, তোমরা এখন কোষ পড়েছিলে, উদ্ভিদের কোষ প্রাচীর পড়েছিলাম তো। কোষ প্রাচীরের উপাদান কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলো তো। তাহলে এইগুলোকে ধ্বংস করার জন্য কিছু উৎসেচক আছে। কেমন? সেটা হচ্ছে সেলুলেজ, পেকটিনেজ, আর কি হেমিসেলুলেজ, এইসব উৎসেচকগুলোর আধিক্য বেড়ে যায়। ঠিক আছে? আর এইসব উৎসেচকের আধিক্য বেড়ে যাওয়া মানে সেলুলেজ কি করবে? সেলুলোজকে ভেঙে ফেলবে। পেকটিনেজ কি করে? পেকটিনকে ভেঙে ফেলবে। আর এগুলোই তো কোষ প্রাচীরের উপাদান, হ্যাঁ কি না? এগুলো কোষ প্রাচীরের উপাদান তো। অন্যদিকে মন, এগুলো কোষ প্রাচীরের উপাদান তো। তাহলে এই যে কোষ প্রাচীরের উপাদান এগুলো, তাহলে এইগুলো যদি ধ্বংস করে দেয়, মানে সেলুলোজ যদি সেলুলোজকে নষ্ট করে দেয়, বা পেকটিনের যদি পেকটিনকে নষ্ট করে দেয়, তাহলে আলটিমেট কি হবে? কোষ প্রাচীর ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীর ধ্বংস হয়ে যাওয়া মানে কি? সেখানে তো মোচন সৃষ্টিই হবে। এবার তার উপরে যখন তুমি অক্সিন প্রয়োগ করে দিলে, তখন কি হবে? এই অক্সিন কি করে? এই সেলুলেজ, পেকটিনেজ আর হেমিসেলুলেজকে ড্যামেজ করে, যার ফলে কি হবে? উদ্ভিদের মোচন আর হবে না। বুঝা গেল? যার কারণে ওই অক্সিন স্প্রে করে দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি মুকুল ঝরেও পড়ে না, বা ছোট ছোট যে ফলগুলো হয় সেগুলোও ঝরে পড়ে না। হলো? তাহলে অক্সিন হরমোনের কি কি কাজ তোমরা দেখলে। মেন প্রথমে কি বললাম? অগ্রস্ত প্রকটতা। আর কি বললাম? বলো আমার সাথে। অগ্রস্ত প্রকটতা বললাম, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করলাম, মোচন নিয়ন্ত্রণ করলাম। আর এছাড়াও কাজ আছে, ফুল ফোটাতে সাহায্য করতে পারে, কোষ বিভাজনে সাহায্য করতে পারে। ঠিক আছে? তাহলে অক্সিনের ক্ষেত্রে তোমাকে পরীক্ষায় দিতে পারে যে অক্সিন হরমোনের যে কোনো দুটো কাজ লেখো, বা এখন কোশ্চেনের প্যাটার্ন যেমন হয়েছে, তোমাকে বলবে যে অক্সিন হরমোনের উল্লেখ করে দেবে যে অক্সিন হরমোন কিভাবে মোচন নিয়ন্ত্রণ করে, অথবা এভাবে বলবে যে অক্সিন হরমোন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, অথবা বলতে পারে যে অক্সিন হরমোন কিভাবে অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? আচ্ছা, বা তোমাকে 2 নম্বরের এভাবে দিতে পারে যে ট্রপিক চলন অক্সিন কিভাবে নিয়ন্ত্রণ করে, 2 নম্বর শুধু এটাই লেখো, অক্সিনের কাজ বললো না। তার মানে আলটিমেট তুমি শুধু অক্সিনের কাজগুলো পড়ো, তাহলে তো যা কোয়েশ্চেন আসবে সেখান থেকে পড়া যাবে, লেখা যাবে। বোঝা গেল তো? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আর তোমরা যারা ফোনের ওইদিকে আছো, অবশ্যই যে বললাম, প্রথমেই বলে দিলাম যে তোমরা কিন্তু যখন ক্লাস করতে বসবে, খাতা পেন নিয়ে বসবে, যা বোর্ডে লিখছি সেটা দেখবে, বা বইতে দাগ দিয়ে নেবে। আর অবশ্যই করে যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক তো করে দিও, আর সঙ্গে বন্ধুদের কিন্তু বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে? তাতে করে আমাদের মানে তোমরা আরো বেশি বেশি করে ভিডিও তো পাবে, সঙ্গে আমাদেরও ভালো লাগবে একটু ভিডিও বানাতে, যে বেশি বেশি তোমরা শেয়ার করছো, তোমাদের ভালো লাগছে ক্লাসগুলো। কেমন? ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।